রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধের পরিণত না হয় সেজন্য সতর্ক করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের জামায়াত ইসলামী সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলে জানান জামায়াত আমির। সৌদি আরবে পবিত্র ওমরা পালন ও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে ভোরে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2026 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির সার্বিক প্রস্তুতি, প্রার্থী নির্বাচন, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ব্যবস্থাপনা, প্রচারণা, প্রশিক্ষণ ও মনিটরিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কমিটি তদারকি করবে। কমিটিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান করা হয়েছে। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ছাদের কানিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য পেশ করবেন সাক্ষীরা। এদিন দুজনের জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। সোমবার চতুর্থ ও তৃতীয় দিন সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ মোহাম্মদ নাহিদ মিজানের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা ও প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইয়াকুব। জবানবন্দিতে গত বছরের 19 জুলাই বনশ্রীতে পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো নৃশংস নির্মতার কথা ট্রাইব্যুনালের সামনে আনেন তারা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চান। বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাঘার গ্রাম, এখানে বাঁশের ও বেতের পাতলা ছাল দিয়ে আঙুলের নিপুণ কারিগরিদের তৈরি হচ্ছে ঝুড়ি, পাখির বাসা, কানের দুল, চুলের ব্যান্ড কিংবা ল্যাম্পশেড সহ হরেক রকমের রকমারি পণ্য। বাঁশ ও বেত দিয়ে তৈরি এই রকমারি পণ্য চলে যাচ্ছে দেশের নানা স্থানে সহ বিদেশের বাজারেও। প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্টে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বরিশালের গৌরনদী উপজেলার বাঘার গ্রামে বিনয়ভূষণ ব্যাপারী ও বিপুল চন্দ্র ব্যাপারীর বাবা বিপিন ব্যাপারী বাঁশের তৈরি ডালা ও কুলা বিক্রি করতেন গ্রামের বিভিন্ন হাট বাজারে। বাবাকে সহযোগিতা করতেন কিশোর বিনয় ও বিপুল। মাঝে মধ্যে কৈশোরে ছিলেন তারা ফেরিওয়ালা। আজ তাদের হাত ধরেই বিদেশের বাজারে পৌঁছে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। দেশ স্বাধীন হওয়ার পর বাবা বিপিন ব্যাপারী মারা গেলে পরিবারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নেন বড় ছেলে বিনয়ভূষণ ব্যাপারী। 1975 সালে বিনয়ের কাছে আসে ঝুড়ি তৈরির ফরমায়েশ, সেই থেকে সফলতার যাত্রা শুরু। আমি ঢাকাতে ট্রেনিং দিয়ে বিদেশি কাজ শুরু করছি। আমি এখন আমার হাতের কাজ অনেক ধরনের কাজ, প্রায় 200-র উপরে আইটেম আছে আমার। ঢাকাতে কোর্দি জুট ওয়ার্কস আছে, আমার প্রকৃতি আছে। এই 2টা সংস্থায় আমার মাল দেশের বাইরে প্রায় 18-20টা রাষ্ট্রে যাইতেছে। বিনয় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ পেয়ে ফিলিপাইন ও ভারত থেকে আনা মাস্টার ট্রেনারদের কাছ থেকে 2 বছরের প্রশিক্ষণ নেন। গ্রামে ফিরে ভাই বিপুলকে সাথে নিয়ে নতুন উদ্যমে শুরু হয় কাজ। তার হাতের তৈরি ফলের ঝুড়ি, চায়ের ছাকনি, সাপুরে বাস্কেট, কানের দুল, চুলের ব্যান্ড, পাখির বাসা পৌঁছে যাচ্ছে ইতালি, জাপান, আমেরিকা, চীন ও থাইল্যান্ডে। এইটা কানের দুল, আর এইটা হলো চুলের ব্যান্ড, এই ল্যাম্প সেট, এরপর এই পাখির বাসা, এরকম বিভিন্ন পদের আইটেম আমরা তৈরি করি এবং এটা অর্ডার বাইরে থেকে অর্ডার দেয়, আমরা সরাসরি অর্ডার কাজ করি। বিনয়ভূষণ এবং তার ভাই বিপুল চন্দ্র ব্যাপারী মিলে বাঘার ক্ষুদ্র কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন, যেখানে গ্রামের নারীরা কাজ করছেন। তাদের দেখে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তাও। আমরা এই কাজ করি, 20-25 জন লোক কাজ করে গিয়ে আমরা এই সংসার চালাই। সংসারের পাশাপাশি এই কুটির শিল্পর কাজ করে যে টাকা পাই
বাচ্চা কাচ্চার জামা কাপড় কিনে দিই এবং পড়াশোনার খরচ চালাই। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক বলছেন, তরুণ উদ্যোক্তাদের জন্য এই দুই ভাই একটি দৃষ্টান্ত। পরিশ্রম ও কর্মস্পৃহা থাকলে ভাগ্য ফেরানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তাদের কিভাবে ডেভেলপ করা যায়, একই সাথে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কর্মসংস্থান বাড়ানো যায় এবং বৈদেশিক মুদ্রা কিভাবে আরো বেশি পরিমাণে আর্ন করা যায়, তাদের মাধ্যমে এই বিষয়ে আমরা সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। নোয়াখালীর হাতিয়ায় বাড়ছে লেবু চাষ। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হয় সবজি চাষের পাশাপাশি এখন লেবু চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। এতে উপজেলায় বীজবিহীন লেবু চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিনিধি ইউনুস শিকদারের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া একসময় যেখানে সবজি চাষই ছিল কৃষকদের আয়ের মূল ভরসা, সেখানে এখন বেড়ে উঠছে বীজহীন লেবুর বাগান। চায়না 3 সিডলেস জাতের লেবু চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ এবং লাভজনক হয় দিন দিন বেড়েই চলছে লেবু চাষের পরিমাণ। চারা রোপণের 5-6 মাস পরে ফুল আসে। আমরা প্রতি গাছে প্রতি বছর 8 থেকে 900 লেবু বিক্রি করি। রমজান আসলে লেবুর রেট আরো বৃদ্ধি পেয়ে 10 টাকা পর্যন্ত হয়ে যায়। এগুলো আমরা বাইরে বিক্রি করতেছি, কৃষি অফিস থেকে নিতেছে। প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে, যেটা হলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের কাটাছিড়া ক্ষত শুকাতে সাহায্য করে। খলিলুর রহমান 3 বছর আগে 50 শতক জমিতে প্রায় 1.5 লাখ টাকা ব্যয়ে লেবুর বাগান করেন। এ পর্যন্ত তিনি বাগান থেকে আয় করেছেন প্রায় 7 লাখ টাকা। এদিকে তার দেখা দেখি অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে লেবু চাষে। 1,50,000 টাকা খরচ করে আমি মোটামুটি এই 3 বছর আমি প্রায় 7 লক্ষ টাকা লেবু বিক্রি করতে ইনশাআল্লাহ আমি সক্ষম হয়েছি। আমি চেষ্টা করতেছি, আমাদের একটা জমি আছে, ওই জমিতে লেবুর চাষ করার জন্য। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর হাতিয়ায় 27 হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় এই জাতটি সম্প্রসারণের চেষ্টা করতেছি। অলরেডি আমাদের যে 27 হেক্টর আছে তার ভিতরে প্রায় 25 হেক্টরই আমাদের এই চায়না 3 সিডলেস লেবুটি। দিন দিন বীজহীন লেবু চাষ পুরো হাতিয়া উপজেলায় সম্প্রসারিত হচ্ছে। এতে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গড়ে উঠছে নতুন কৃষি সম্ভাবনা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নিবন্ধিত দল জোট করলেই নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সোমবার আইনি মন্ত্রণালয়ে এই অধ্যাদেশে গ্যাজেট আকারে প্রকাশ করে। 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরোপীয় সংশোধন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট 20 অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপির আপত্তি তুলেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। অবশেষে জোট করলেও ভোট করতে হবে স্বস্ব দলের প্রতীকে, এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি হলো। এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 7ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে 6ষ্ঠ দিনের শুনানিতে বিএনপির আইনজীবীরা আপিল বিভাগকে বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় বাতিল করে রায়ের পর দেশের রাজনৈতিক সংকট তৈরি হয়, ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো প্রয়োজন। এর আগে জামায়াত ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এবারে গ্রাম বাংলার খবর। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নরসিংদী 4-এর সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সর্দার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, যারা ধর্মের নামে মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। সোমবার বিকেলে বেলাবো সদর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হাই মেম্বারের সভাপতিত্বে এবং যুবদল নেতা আশরাফুল ইসলাম ফুলন ও জীবন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব MA কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ গারুহারা গ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব বাক প্রতিবন্ধী আবুল হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়ে আছে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি। গত 29 অক্টোবর রাতে আগুনে আবুল হোসেনের বসত বাড়ি ও দুটি গরু আগুনে পুড়ে যায়। গতকাল দুপুরে জেলা চর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং 1 মাসের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন সহ নেতৃবৃন্দ। গাইবান্ধার সাদুল্লাপুরে আলোচিত বৃদ্ধার ধর্ষণ ঘটনায় আসামি আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে সাদুল্লাপুর থানার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে ধরতে সাদুল্লাপুর থানা সহ পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই এক পর্যায়ে গত 2 নভেম্বর রাতে পুলিশের একটি চৌকস দল ঢাকার মোহাম্মদপুর থানাধীন ইত্যাদির মোড় এলাকা থেকে আয়ুব আলীকে গ্রেপ্তার করে সাদুল্লাপুর থানায় নিয়ে আসে। আসামি আয়ুব আলী ধর্ষণ করে উক্ত ঘটনায় আমরা একটি সাদুল্লাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করি। অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানা এলাকায় হতে ধর্ষক আয়ুব আলীকে গ্রেপ্তার করে সাদুল্লাপুর থানায় নিয়ে আসে। উক্ত আসামিকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি। জাতীয় সনদের আইনি ভিত্তির মাধ্যমে জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকার বৈধতা পাবে। আর জাতীয় সনদ যদি আইনি ভিত্তি না পায় তাহলে জাতীয় নির্বাচন এবং বর্তমান সরকার আইনি বৈধতা পাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড জুলাই সনদের আইনি ভিত্তি ও PR পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই আন্দোলন চলাকালে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। এই নির্বাচনটা বৈধতা পাবেই হলো এই জাতীয় সনদ আইনে ভিত্তি পাওয়ার পরে। সর্বপ্রথম আমাদের জুলাই সনদকে আইনে ভিত্তি দিতে হবে, তারপরে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 3 আসনের বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই কালকিনি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। পথে সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন খোকন তালুকদার। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, ডাসার উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন তালুকদার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে 2 মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। একজনের কাছ থেকে 5 কেজি ও অপরজনের কাছ থেকে 2.5 কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিকেলে SI তাহসিনুর রহমানের নেতৃত্বে পুলিশ পৌর শহরের 4 মাথা মোড়ে ডাচ বাংলা ব্যাংকের সামনে চেকপোস্টে বসিয়ে রংপুর থেকে রাজশাহীগামী আতাউল্লাহ স্পেশাল বাসে তল্লাশি চালায়। এ সময় একটি হাত ব্যাগ থেকে 5 কেজি গাঁজা উদ্ধার ও সাদেক হোসেনকে আটক করা হয়। একই স্থানে বিকেলে 5টার দিকে অপর অভিযানে 2.5 কেজি গাঁজা সহ বগুড়ার ইসিন্দারা এলাকার দোলন বেগমকে আটক করা হয়। মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে 4520 জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির।